যে বাকশাল কেন গঠন হয়েছিল এবং বাকশালের পটভূমি কি। আপনারা যারা শেখ মুজিবের ইতিহাস জানেন সকলেই মনে করেন যে শেখ মুজিব ছিল ফেরেশতা টাইপের একজন মানুষ। 1971 সালের আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান এই পুরো বাংলার স্বাধীনতার জন্য এমন কিছু নাই যেটা করেন নাই। উনি 1970 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গৌরব উজ্জ্বল একজন মানুষ। এটা যেমন একদিকে সত্যি, তেমনি আর একটি কথা সত্যি, উনি ওনার যে বিরোধী দলগুলো আছে সেই দলগুলোকে নির্যাতন নিষ্পেষণ করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে। এর মধ্যে কোনো ভুল নেই। আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে 70 সালের নির্বাচনের সময় সেই যে এখন যে মেজর হাফিজ আছে, এই মেজর হাফিজের বাপকে উনি কিন্তু নির্বাচন থেকে সরানোর জন্য যত ধরনের কাজ শুরু করেছিল। এবং কি যেদিন আপনার মনোনয়নপত্র জমা দিবে সেদিন কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তারপর তাকে মনোনয়ন ড্রপ করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, শেখ মুজিব 71 মুক্তিযুদ্ধের সময় ওনাকে পাকিস্তানি ব্যক্তিরা সারেন্ডার করেছিল এবং উনি বস্তাগাঁঠটি বেঁধে উনি সারেন্ডার হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এবং তাজউদ্দিন বার তার বিভিন্ন লেখায় এবং তার যে মেয়ে আছে তার বিভিন্ন লেখায় সে দেখিয়েছে যে কিভাবে শেখ মুজিব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের জন্য পাকিস্তান থেকে পূর্ব বাংলা যেন কোনোভাবে বিভক্ত না হয় সেটার জন্য সে একনিষ্ঠভাবে কাজ করেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে বলা যায় তাজউদ্দিন আহমেদকে। তারপরেই আসে শেখ মুজিবের নাম। কিন্তু ইতিহাস ওয়ান সাইডেড হওয়ার কারণে, একপেশে হওয়ার কারণে তার স্মৃতি আজকে আমরা মনে রাখতে পারি না। তাকে বাদ দিয়ে শেখ মুজিবকে মহান দেবতা করে তৈরি করা হয়েছে। এরপরে আপনি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু যে সমস্ত গ্রন্থাগার আছে এই সমস্ত গ্রন্থাগারে যান, এই সমস্ত গ্রন্থাগারে শেখ মুজিবের যে চালচিত্র, শেখ মুজিবের যে আপনার অপকর্ম, সেই অপকর্মগুলো কিন্তু সেই গ্রন্থাগার গুলোতে পাবেন না। কিন্তু আপনি সরাসরি 70 সালের পরে দেখবেন 75 সালে সে কিভাবে সপরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই কথাগুলো বলা হয়। কামাল একজন ব্যাংক ডাকাত ছিল, এটা শেখ হাসিনা নিজে বলে গেছে বারংবার বিভিন্ন কথাবার্তায়। এবং কামাল সারা বাংলাদেশ তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন সুন্দরী নারী নাই যে সুন্দরী নারীকে সে টাচ করত না। কামাল যাকে বিয়ে করেছিল তাকেও কিন্তু 1 মাস আগে বিয়ে করেছিল। 15ই আগস্টের জাস্ট 1 মাস আগে কামাল কিন্তু ওই মেয়েকে পছন্দ করে ডলিজরের মাধ্যমে প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করেছে এবং তার কপালে এই কালিমাটা লিখন দিয়েছিল। পরবর্তীতে তারা একই সাথে হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। শুধু তো তাই নাই, এই যে যারা মেজর ডালিম, মেজর কর্নেল ফারুক, এরা যে জাস্টিসের জন্য, যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, সেই মুক্তিযুদ্ধ কিন্তু প্রকৃতপক্ষেই বাংলাদেশের মানে গ্রামগঞ্জে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলগুলো ছড়িয়ে যাওয়ার কথা ছিল, সেই লক্ষ্যে কিন্তু আগায়নি। মেজর ডালিমের আপনার আপন খালাতো বোনের বিয়ে থেকে মেজর ডালিমকে যেভাবে অস্ত্রের মুখে এই আপনার এই এই আপনার এই রেড ক্রসের যে চেয়ারম্যান উনি তুলে নিয়ে গেল, পরবর্তীতে বিচার দেওয়া হলো শেখ মুজিবের কাছে যে একজন আর্মড মেজর তাকে যেভাবে বিয়ের আসর থেকে তুলে এনে হেনস্থা করা হয়েছে, এই বিচার শেখ মুজিব উনি করবেন কিনা। শেখ মুজিব কথা দিয়েছিলেন যে আমি এই বিচারটা করব, কিন্তু পরবর্তীতে দেখা গেল শুধুমাত্র মেজর ডালিম নয়, কর্নেল ফারুক নয়, উনি সহ প্রায় 8 জন বড় বড় ব্যাংকের যে কর্মকর্তা তাদেরকে বিচ্যুত করা হয়েছিল চাকরি থেকে। এই যে একটা ক্ষোভ আপনার 15ই আগস্টের পূর্ববর্তী যে ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু মাটি চাপা দিয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু আমরা কখনোই জানতাম না। এরপরে আপনার শেখ হাসিনার যে আমার ফাঁসি চাই, শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা লেখা বই, এই বইটাও কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে পারি নাই। কোনো ফেসবুক, ইউটিউব, গুগল কোথাও আপনি পান নাই। যখনই শেখ হাসিনা পালালো এরপর থেকে এই সমস্ত বই কিন্তু আপনার প্রকাশ্যে আসা শুরু করলো। আপনারা যদি স্বাধীনতা বাংলাদেশ বইটি পিনাকি ভট্টাচার্যের বইতে দেখেন, এখানেও দেখবেন যে 1975 সালের 15ই আগস্ট পূর্ববর্তী যে সমস্ত হ্যাপেনিংস গুলো ছিল, সেই সমস্ত হ্যাপেনিংস গুলো কিন্তু এই সমস্ত বইয়ের মধ্যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে 15ই আগস্ট শুধুমাত্র একদিনের ঘটনা ঘটে নাই। এই যে দীর্ঘ 3 বছর, এই 3 বছরের মধ্যে মানুষ না খেয়ে নিপীড়িত হয়েছে, জাল পড়েছে এবং প্রচুর সতী মানে পাতা সিদ্ধ করে তারা খাওয়া শুরু করেছিল। তারপরেও কিন্তু শেখ মুজিব তার যে ছেলের বিয়ে হয়েছে সেই ছেলের বিয়ে কিন্তু মহা ধুমধাম করে বিয়ে দিয়েছিল এবং সেই বিয়ের মধ্যে লাখ লাখ টাকা খরচ করেছে, এটা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। এই যে জনরোষ, এই জনরোষটা কিন্তু শেখ মুজিবের একেবারেই কপালে এসে লেগেছে, শেখ মুজিবের পরিবারের উপরে পড়েছে। শেখ মুজিবকে
যেদিন হত্যা করা হয় তার 2 দিন আগেও শহীদ নজরুল ইসলাম এবং এইচ এম কামরুজ্জামান তাদের কাছে ধরানো হয়েছিল, বলা হয়েছিল যে শেখ মুজিবকে উৎখাত করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটা চাপ আছে, সেই চাপটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন। শেখ মুজিব এই জিনিসগুলো পাত্তাই দেন না। আর আমার বিরুদ্ধে কোনো মানুষ নামবে সেই ধরনের আমি চিন্তাও করতে পারিনি। সুতরাং তার প্রেক্ষিতে বলা যেতে পারে যে 1975 সালের যে 15ই আগস্ট, সেই 15ই আগস্ট কিভাবে বাঙালি সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং মানুষের পরিবারের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো আপনারা দেখেন, তাহলে দেখবেন যে 15ই আগস্ট শুধুমাত্র একটি দিনের ব্যবধানে ঘটেনি। এটা দীর্ঘ 3 বছর বা 4 বছরের যে নির্যাতনের আবহমান কাল ছিল, সেই কালের ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমার কথা হলো, আপনি চুরি চামারি বাটপারি 2 নাম্বারই করে যদি আপনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন এবং সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী যদি করতে চান, তাহলে পরবর্তীতে দেখবেন যে ওই রাজাকে মানুষ পূজা করা শুরু করবে, ওই রাজার মানুষ বিরুদ্ধে কথা বলা শুরু করবে না, তার আপনার মৃত্যুবার্ষিকী, তার জন্মবার্ষিকী বিভিন্ন পালন করবে। এর ফলে এই ধরনের মানুষই কিন্তু নেতা হবে, এই ধরনের মানুষই কিন্তু পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সুতরাং আসুন, আমরা যারা স্বৈরাচারী নেতা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলি। যদি তুলতে পারি তাহলে সংস্কার ও ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ গঠন করার কথা, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। এই 24-এর প্রেরণায় যে বাংলাদেশ গড়েছে, এই বাংলাদেশ বারংবার গড়ে উঠবে, এই বাংলাদেশের লক্ষ্যে আমরা আগাতে পারবো। সুতরাং আসুন আমরা আওয়াজ তুলি, ইনসাফের পক্ষে আমরা কথা বলি, সংস্কারের পক্ষে কথা বলি। যদি এটা আমরা 100% সমাজ এবং দেশের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশটা যে লক্ষ্যে জন্ম লাভ করেছে সেই লক্ষ্যে 100% ওয়ার্কেবল হবে, ফাংশনেবল হবে।